আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসে ভারতের যে গলার স্বর এবং সুর দুটোই মারাত্মক নরম হয়ে গিয়েছে। ভারত যেভাবে এখন উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার চেষ্টা করছে, সারেগামা পাদানিসে গাওয়ার চেষ্টা করছে, এটি এই কয়েকদিন আগে র্যাপ সঙ্গীতে তারা প্রকাশ করেছে। ওরে ধরো, ওরে খাও, এরে মারো, ওরে ধরো, তোর গলা খাবো, তোর মাথা খাবো, তোর কল্লা খাবো, এরকম র্যাপ সঙ্গীত আছে না, আমাদের ছেলেরা রাগ হয়ে গায়, এরকম র্যাপ সঙ্গীত গিয়েছে। আর এখন তারা যে সুর, এই সুরটি পরিবর্তন করেছে, সেই সুরটাও এখন রবীন্দ্রসঙ্গীত, ভজন, কীর্তন এই পর্যায়ে চলে এসেছে। আপনারা যারা আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ককে লক্ষ্য করছিলেন, তারা প্রথমত দেখেছেন যে ভারতের মিডিয়া, রাজনীতিবিদ, তারপর এমনকি সরকারের কর্তা ব্যক্তি খুবই অবন্ধুসুলভ আচরণ চালিয়ে আসছিলেন। তারা এই বাংলাদেশ দখল করবেন, কালকে বাংলাদেশ এয়ার স্ট্রাইকের আওতায় আসবে, তারপরে ইনসার্জেন্সি চালানো হবে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে, ঝটিক আক্রমণ করে বাংলাদেশের চিকেন নেকগুলো আলাদা করে দেওয়া হবে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আগে তারা যেভাবে র্যাপ সঙ্গীত গাইতেন, কলকাতার কয়েকজন বড় বড় কয়েকটা মিডিয়া আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েগুলো কথা বলতেছে, মনে হয় যেন বজ্রপাত হচ্ছে, এমন জোরে জোরে কথা বলে। আমাদের বাংলাদেশে এরকম অভদ্র মেয়ে একটাও নেই। এমনকি যাকে বলে আওয়ামী লীগের যাদেরকে আপনি খুব গালাগাল করেন, তাদের কণ্ঠ এরকম কণ্ঠ না। আপনি দেখেন ফারজানা রূপা সমালোচনা করেন, কিন্তু চমৎকার একটা কণ্ঠ। কিংবা মুন্নি, যে মুন্নি সাহা, সেও কিন্তু ওই কলকাতার ওই যে মহিলা, ভদ্র মহিলারা কয়েকটা খুব জোরে জোরে কথা বলে, ওইভাবে কোনোদিন মুন্নি সাহা কথা বলেছে, ফারজানা রূপার কথা বলেছে, মিথিলা ফারজানা কখনো বলেছে? এটা হলো বাঙালির কালচার, বাঙালির রক্ত, আমরা ভদ্রলোক সত্যিকার অর্থে। ওরা এমন জোরে জোরে কথা বলে। আমাদের দেশে মুজাম্মেল বাবু, তারপর মুজাম্মেল বাবুর সঙ্গে ধরেন নাইমুল ইসলাম খান, এরকম অনেক দালাল সাংবাদিক ছিল যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতেন, কিন্তু তার মধ্যে একটা আর্ট ছিল। সেই আর্টটা কি? পণ্ডিত রবিশঙ্করের সেতারের মতো কথা বলতেন, শুনতে ইচ্ছা করতো। আহা, আমাদের বিরক্তি লাগতো, কিন্তু যার জন্য তিনি বলতেন, অর্থাৎ মুজাম্মেল বাবু শেখ হাসিনার প্রশংসা করতেন। শেখ হাসিনা মনে মনে ভাবতেন যে মুজাম্মেল বাবু এরকম কেন শত শত মুজাম্মেল বাবু জন্ম নেয় না, কেন এই মুজাম্মেল বাবু গণভবনে শত শত দল বেঁধে আসে না, আর ওরা কেন সারাক্ষণ আমার প্রশংসা করে আমাকে এইভাবে চাঙ্গা রাখে না। কিন্তু হয় না, আপনি দেখেন ভারতের যে কয়েকটা আছে, কি ময়ূর না ঠয়ূর নাম, এমন সব কথাবার্তা বলে মনে হয় যেন পাগল হয়ে গেছে। এবং এই সকল ছেলে এবং মেয়ে, একেবারে তরুণ, আমার সন্তানের বয়সী, তাদের পাগলামের সঙ্গে আল্লাহ দিয়ে বয়স্ক মানুষ যাদের বয়স 60 বছর 70 বছর, যারা এখন আমার মতো ইউটিউব করা শুরু করে দিয়েছেন, অনেক বড় সাংবাদিক, অনেক বড় লেখক, অনেক বড় ডাক্তার, কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে, বিখ্যাত ডাক্তার, কিন্তু সবকিছু বাদ দিয়ে এখন সে ইউটিউব করবে এবং লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনছে। আবার অনেক বড় প্রফেসর, অধ্যাপক, তিনিও ইউটিউব করছেন, অনেক বড় জেনারেল, তিনি ইউটিউব করছেন ভারতে। এবং তারা সমস্যারে বাংলাদেশের বিরুদ্ধে কি করলো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মাথা ফাটিয়ে ফেলেঙ্গা, তারপরে গলা টিপে ধরেঙ্গা, এই সমস্ত কথাবার্তা, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেঙ্গা, বাম হাত দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলেঙ্গা, রাজা কাকা বাচ্চা হায়, আলবদর কা বাচ্চা হায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম অশালীন অশ্রাব্য কথাবার্তা বলে পুরো পরিবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের একেবারে শান্তশিষ্ট একটা দল, যারা ভারতের সঙ্গে কখনো সংঘাতে যেতে চায়নি, সেটা হলো বিএনপি। সেই বিএনপি উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে তারা সেই করলো কি, বিরাট এক সমাবেশ করলো ঢাকাতে। আবার সেই সমাবেশ দল বেঁধে তারা আগরতলার দিকে চলে গেল এবং ভারত বিরোধী সমাবেশ করলো, এবং তাদের ছাত্র সংগঠনকে দিয়ে তারা এই যে ঢাকাতে ভারতের রাষ্ট্রদূতের কার্যালয় বা দূতাবাস, ইন্ডিয়ান হাই কমিশন যেটাকে বলে, এটিকে তারা ঘেরাও করলো। এরপর কি সে কি হলো বলতে পারবো না। আমরা তো ধরে নিয়েছিলাম ভারত এই বুঝি আর পেঁয়াজ পাঠাবে না, গরুর তো তারা পাঠাবেই না, তারা দরকারে গরু সব পুঁতে পুঁতে খেয়ে ফেলবে। এমনি তো গোমূত্র তারা খায়, এক্সপোর্ট করে, গোবরকে তারা অমৃত মনে করে। তো বাকি হলো গরুর হাড্ডি গুড্ডি, মাংস তো তারা বিদেশে পাচার করে, বিক্রি করে, চামড়াও করে, আর যেগুলো অখাদ্য জিনিস সেগুলো বাংলাদেশে পাঠায়। গরুকে তারা দেবতা মনে করে, ঘরের মধ্যে ঢুকিয়ে তাদের অন্যরকম গরু গরু ভারতের মোদী সরকারকে যদি মূল্যায়ন করতে হয়, আপনাকে গরু নিয়ে 10 বছর গবেষণা করতে হবে। গরুর সাথে 10 বছর শোয়ার পরে আপনি একসাথে সহবাস করবেন গরুর সঙ্গে, সহবাস বলতে একত্রে বসবাস, ওই সব কিছু না। তো আপনি গরুর সাথে ঘুমাবেন 10 বছর, তারপরে আপনি জনাব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য থিওলজি, তাদের ধর্মতত্ত্বটা কি। তো যাই হোক, এখন তারা সেই বাংলাদেশে বোধহয় গরু পাঠাবেই না, তারপরে তেল পাঠাবে না, চাল পাঠাবে না, আটা ময়দা। আমাদের বাংলাদেশের তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন? ওটাকে যুদ্ধ করার জাতি?
ওরা কি কখনো যুদ্ধ করেছে? ৭১ তো আমরা যুদ্ধ করে ওদেরকে পাশ করে দিয়ে এসেছি। কেন ওদেরকে যুদ্ধ করে একটা বুলেট খরচ করা হবে? কেন ওদেরকে আক্রমণ করে আমাদের একটা বিমান যে উড়বে, বিমানের ক্ষতি হবে না, তেল যাবে না? ও তো সব কিছুই দরকার নেই। খালি সাপ্লাইটা বন্ধ করে দাও, মাল পাঠানো বন্ধ করে দাও, পোর্ট বন্ধ করে দাও, কোনো মালামাল আসবে না, ওগুলো সব এমনিই না খেয়ে মরে যাবে। এই সকল কথা আমি যেভাবে বলছি তার আরো বিশ্রীভাবে এবং আরো দ্রুততার সঙ্গে ভারতের অনেক বড় বড় প্রথিতযশা ব্যক্তি এই প্রচারগুলো চালিয়ে আসছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এরপর কি হলো, বাংলাদেশে সীমান্তে আমরা ভারতের গণমাধ্যম থেকে জানলাম যে আমাদের বাংলাদেশের সীমান্তে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী তারা যার যার মতো অবস্থানে বেশ একটা প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। এবং যে বিমান আমরা ড্রোন যেটা আমরা কিনেছি, টার্কিশ ড্রোন, খুব নাম করা টার্কিশ ড্রোন, এই ড্রোন সীমান্তে উড়েছে এবং ভারত এই ঘটনায় নিদারুণ ভয় পেয়ে গেছে। এর কারণ হলো ওই ড্রোনকে প্রতিহত করার মতো প্রযুক্তি তাদের নেই এবং ওই ড্রোন যেটা ইউক্রেন যুদ্ধের ভাগ্য পাল্টে দিয়েছে, এতটা ইফেক্টিভ সেই ড্রোন এখন বাংলাদেশের হাতে আছে। 6টা ড্রোন আছে এখন। এই 6টি ড্রোন দিয়ে আমাদের যে চারিপাশে 7 সিস্টার, সেই 7 সিস্টারে যদি বাংলাদেশ বিমান বাহিনী তারা আক্রমণ চালায়, তাহলে এটা প্রতিহত করার মতো তাদের কোনো কামান নাই, গোলা নেই। এর কারণ হলো এই বিমান 28,000 ফুট, মানে হিমালয়ের যে উচ্চতার সমপর্যায়ের উপরে উঠে গিয়ে তারপরে তারা সেখান থেকে বোমা নিক্ষেপ করতে পারে। তো কাজেই ভারতের হাতে এমন কোনো কামান নাই, এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যেটা 28,000 ফিট উপরে উঠে এই ড্রোনকে মেরে ফেলতে পারে, ড্রোনকে ভূপাতিত করতে পারে। তো এটা আমরা বাংলাদেশের লোক জানি না, কিন্তু ভারতের দাদারা বুঝে গেছে, তারা ভয় পেয়ে গেছে। এবং ভয়ের কারণে হলো কিনা জানি না, তারা এই তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমলাতন্ত্রের, তিনি হলেন বিক্রম মিস্ত্রি, তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন, খুবই কাছামাছি হয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করলেন। ও বিনয় আমরা গত 20 বছর ভারতের কাছ থেকে দেখিনি। তারপর তিনি বাংলাদেশ পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, আর ঘণ্টা খানেকের জন্য তিনি নাই হয়ে গেলেন। সম্ভবত তিনি সেনাপ্রধান বা ক্যান্টনমেন্টের অন্য কোনো গোয়েন্দা এজেন্সির সঙ্গে আমাদের দেশে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর নিজেদের কথা সেখানে বলে গেছেন। এবং তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পর যেটি হয়েছে সেটি হলো, তিনি পার্লামেন্টারি কমিটির জেরার মুখে পড়েছেন। পার্লামেন্টারি কমিটি মানে সেখানকার যারা সংসদ সদস্য, তারা বাংলাদেশের মতো বিনা ভোটের সংসদ সদস্য নন। সেখানে বিজেপির লোক আছেন, বিজেপির বাইরে কংগ্রেসে আছেন, যারা রাষ্ট্রীয় পলিসিতে হয়তো যে মতামত তারা পোষণ করেন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, কিন্তু ব্যক্তি তাদের যে চিন্তা চেতনা এটি ডিফার, অনেক সময় তারা ভিন্ন মত পোষণ করেন। এবং সেই ভিন্ন মতের কারণে তারা এই সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করেছেন, একেবারে কচু কাটা করে জিজ্ঞাসা করেছেন, কি করেছেন, কেন করেছেন, কোথায় গেলেন, কি করলেন, কি সফল হলো, কি সুফল পেলেন ইত্যাদি নানা কিছু। আর জিজ্ঞাসা করেছেন যে শেখ হাসিনা এখানে আছেন কেন, কি স্ট্যাটাসে আছেন, তার পদবী কি, পদ কি, তাকে ইন্ডিয়া কিভাবে ট্রিট করছেন, এবং এখানে বসে যে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি, মানে ভারত সরকারের বক্তব্য কি। এবং তাকে এইরকম যাকে বলা হয় নিজ দেশে পার্লামেন্টারি কমিটিতে এইভাবে জেরার